গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা, 4 উপদেষ্টাকে হাসপাতালে যেতে আলটিমেটাম, বৈঠক হতে পারে বৃহস্পতিবার, জানালেন হাসনাত আব্দুল্লাহ। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব সভ্যতা হুমকির মুখে, COP29 সম্মেলনে বলেছেন প্রধান উপদেষ্টা, দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ উৎপাদনের সুযোগ কাজে লাগানোর আহ্বান। সব সংস্কারে সরকারের হাত দেওয়ার দরকার নেই বলেছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকার শুধু স্বল্প ও মধ্যমেয়াদী সংস্কার করবে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দায় মুক্তি অধ্যাদেশ নিয়ে মঈন খানের প্রশ্ন, মোস্তফা সরওয়ার ফারুকী ও শেখ বশিরকে উপদেষ্টা করায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ক্ষোভ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 4 উপদেষ্টাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে আসার আলটিমেটাম দিয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতরা। বিক্ষোভকারীরা জানান, তথ্য সম্প্রচার উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এবং সমাজ কল্যাণ উপদেষ্টাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে আসতে হবে। তবে কোন কোন দাবির পরিপ্রেক্ষিতে তারা রাজপথে অবস্থান করেছেন তা জানাতে অস্বীকৃতি জানান বিক্ষোভকারীরা। রাতে হাসপাতালে যান ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 4 উপদেষ্টাকে দেয়া আলটিমেটাম প্রসঙ্গে তিনি জানান, 4 উপদেষ্টার মধ্যে 3 জন ঢাকার বাইরে রয়েছেন। বৃহস্পতিবার আহতদের সাথে উপদেষ্টারা দেখা করতে পারেন বলেও জানান হাসনাত। আমরা সরকার না, একটা জায়গায় স্পষ্ট, আমরা আপনাদের ভাই। আপনারা যেমন 3 মাস পরেও রাস্তার মধ্যে আসেন, আমরাও ঠিক এই পুরো সময়টা রাস্তার মধ্যেই থাকতে হচ্ছে, পুরো সময়টা। সেই জায়গা থেকে আপনারা যখন রাস্তায় আসেন, সরকার আসছে কি আসে নাই সেটা কিন্তু আমরা বসেছিলাম না, আমরা কিন্তু আসছি। শুধুমাত্র আশ্বাসের পরে আশ্বাস পাচ্ছি, শুধুমাত্র আশ্বাস। আজকে কালকে করছি, দেখছি, হচ্ছে, কিন্তু এই আশ্বাসের আসলে আমরা অবসান চাই। এর আগে জুলাই আগস্ট আন্দোলনে আহত শিক্ষার্থীদের তোপের মুখে হাসপাতাল ছাড়েন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বুধবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হাসপাতাল নিটোরে এ ঘটনা ঘটে। সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া এবং আহতদের জন্য বরাদ্দ অর্থ না পাওয়ার অভিযোগ আহত শিক্ষার্থীদের। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের গাড়ির ওপর দাঁড়িয়ে এভাবেই বিক্ষোভ করেন আহত শিক্ষার্থীরা। বুধবার সকালে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হাসপাতাল নিটোরে এই ঘটনা ঘটে। এক পর্যায়ে গাড়িটি চলে যাওয়ার চেষ্টা করলে বাধা দিতে গিয়ে আহত এক শিক্ষার্থী গাড়ির নিচে আটকে যান। পরে গাড়ি তুলে তাকে বের করা হয়। বুধবার সকাল 11:30টার দিকে জুলাই আগস্ট আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে পঙ্গু হাসপাতালে যান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। কয়েকজনের সাথে কথা বলে চলে যাওয়ার সময় আহত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে তোপের মুখে হাসপাতাল থেকে বেরিয়ে যান ব্রিটিশ হাই কমিশনার ও স্বাস্থ্য উপদেষ্টা। পরে শিক্ষার্থীরা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ও প্রোটোকলে থাকা পুলিশ সদস্যদের আটকে দেন। আমরা কি 5 জন গুলি খেয়েছি একটা ওয়ার্ডে না এলাম, আমরা 48 জন আছি। 48 জনের ভিতরে 5 জন থেকে আমরা জিজ্ঞেস করতে যাই, ডাক্তার আমার ভিতরে ঢোকে না, তোমরা যাও না প্রশ্ন, তোমরা কাউকে নিয়ে যায় বিশৃঙ্খলা পাঠায় দেয়। এভাবে 9টা ওটি করছে। আমার 9টা ওটি করলে একটা পাওয়া এরকম থাকে। 14 দিন পরে আইসা সিলিকাটার 2 মাস পর আমার ভর্তি নেয় না 2 মাস পর আমার ভর্তি নিচ্ছে। কেন এরকম হবে? আমাদের যে টাকাটা পাওয়ার কথা, 1 লাখ টাকা করে পাওয়ার কথা, আমাদের ফরম চলে গেছে, আমাদের টাকা কেন এখনো আসতেছে না? এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টা ও পুলিশ প্রোটোকলের গাড়ি হাসপাতালের বাইরে বের করে দিলে আহত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। বন্ধ হয়ে যায় যান চলাচল, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। আহত অবস্থায় এখানে এসে রাস্তায় এসে দাঁড়িয়েছেন এবং তারা তাদের সুচিকিৎসার দাবিতে এবং তারা যেন স্বাস্থ্যগত এই সকল চিকিৎসার ক্ষেত্রে যেন একটু সহযোগিতা পান, ওনাদেরকে আশ্বস্ত করুক যে ওনাদেরকে সহযোগিতা দেওয়া হবে। সেই সহযোগিতা পাওয়ার জন্য ওনারা এখানে দাঁড়িয়েছেন ওনাদের দাবিগুলো নিয়ে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে মানব সভ্যতা হুমকির মুখে। তাই টেকসই পৃথিবী গড়ে তুলতে ভিন্ন ধারার সভ্যতা গড়ে তোলার উপর জোর দেন তিনি।
আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনে দেয়া ভাষণে অধ্যাপক ইউনুস এ কথা বলেন। জলবায়ুর বিপর্যয় থেকে বাঁচতে তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের পরামর্শ দেন তিনি। এদিকে সাইডলাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আলোচনায় শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, মাথাপিছু মাসে মাত্র $5 বিনিয়োগ করলে সবার জন্য টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। এজন্য বিশ্বের ওষুধ কোম্পানিগুলোকে সামাজিক ব্যবসার আওতায় আনার পরামর্শ দেন ডক্টর ইউনুস। আজারবাইজানের বাকু থেকে বিস্তারিত জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। মিনি ইউরোপ খ্যাত আজারবাইজানের বাকুতে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন। 29তম আসরের তৃতীয় দিনেও ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্মেলনের মূল অধিবেশন সরকার ও রাষ্ট্রপ্রধানদের আলোচনায় অংশ নেন নোবেলজয়ী এই অধ্যাপক। এ সময় তিনি জলবায়ুর বিপর্যয়কে সাদা চোখে না দেখে ভিন্ন দৃষ্টিতে দেখার আহ্বান জানান। জলবায়ুর পরিবর্তনের কারণে ধ্বংস হতে যাওয়া পরিবেশের নিরাপত্তায় বিশ্ব নেতাদের কার্বনমুক্ত ভিন্ন ধারার জীবনযাত্রা গড়ার তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। In order to survive, we need to create another civilization, another culture, a counterculture which is based on a different lifestyle. It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. জলবায়ু সংকটের তীব্রতা থেকে রেহাই পেতে তেল, গ্যাস, কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। We have chosen a lifestyle which works against the environment. We justify this with an economic framework which is considered as natural as the planetary system. That economic framework thrives on limitless consumption. পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক আলোচনায় অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশ্ববাসীর জন্য সর্বজনীন টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিতে ওষুধ কোম্পানিগুলোকে সামাজিক ব্যবসার আওতায় আনার পরামর্শ দেন তিনি। So please think, that's the power. And when we are economic the healthcare, that's the message that I give. We can solve all the healthcare problem in the world. Simply, we are still stuck with the old ways of thinking about the healthcare. The technology that we have in the healthcare today is good enough to make things happen in the world. এদিকে সম্মেলনের ফাঁকে বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস। কথা বলেন বিভিন্ন দেশের সরকার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও। এ সময় নোবেলজয়ী এই অধ্যাপককে এক নজর দেখা ও ছবি তোলার জন্য ভিড় করেন অনেকে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় 2030 সাল নাগাদ অন্তত $170 বিলিয়ন প্রয়োজন, এমনটাই ধারণা করছে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক ও সংস্থাগুলো। যদিও অন্যরা বলছে এই সংখ্যা অন্তত $400 বিলিয়ন উন্নীত করা প্রয়োজন। তবে এর চাইতেও বড় জরুরি বিষয় হচ্ছে তেল, গ্যাস বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার একেবারে বন্ধ করা। তা না হলে কার্বন নিঃসরণের ক্ষতিকর প্রভাব থেকে গোটা বিশ্বকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, বাকু, আজারবাইজান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল করেছে হাইকোর্ট। একই সঙ্গে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির বিরুদ্ধে 6 মামলা বাতিল করেছে হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ রিফাত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। আদালতে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে হয়রানি করতে চট্টগ্রামের আদালতে এ মামলা দায়ের করা হয়েছিল। মামলার বিষয়বস্তুর সঙ্গে আসামিদের কোনো সংশ্লিষ্টতা নেই। দীর্ঘদিনেও আসামিদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেননি বাদী। শুধুমাত্র রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। শুনানি শেষে আদালত খালেদা জিয়া ও তারেক রহমানকে এ মামলা থেকে অব্যাহতি দেয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব সংস্কারে অন্তর্বর্তী সরকারের হাত দেওয়ার দরকার নেই। ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে আগামী নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। এ সময়
অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোনো রোডম্যাপ দেয়নি বলে অভিযোগ করেন তিনি। বলেন, নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করার জন্য একটি কমিটি করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মতামত জানতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সমালোচনা ও জাতীয় ঐক্য নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। এর আগে ঠাকুরগাঁও জেলা বিএনপি দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনপি মহাসচিব। প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন, এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, তার জন্য উপযোগী করে তোলা, সেই বিষয়গুলো আমরা বলেছি। সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা, সব কিছুর জন্য এখানে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দীর্ঘমেয়াদী সংস্কার রাজনীতিবিদদেরই করতে হবে। পিকেএসএফ দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার শুধু স্বল্প ও মধ্যমেয়াদী সংস্কার করবে, একটা পথরেখা তৈরি করে দেবে। তবে এই পথ এগিয়ে নিতে হবে রাজনীতিবিদদেরই। এই পথ এড়ানো কোনোভাবেই ঠিক হবে না বলেও স্মরণ করিয়ে দেন তিনি। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থনীতির ক্ষতটা অনেক গভীর, সব জায়গায় বিশৃঙ্খলায় ভরা। দ্রব্যমূল্য নিয়ে অধৈর্য না হওয়ার পরামর্শ তার। বলেন, দেশে ভালো প্রতিষ্ঠানের অভাব, সুন্দর ভবন আছে, কিন্তু স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। তবে সমাজের সবাই ইতিবাচকভাবে সাড়া দিচ্ছে, এটাই আশার কথা বলে মত তার। বিশ্বব্যাংক, IMF সহ সবাই বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করছে বলেও জানান অর্থ উপদেষ্টা। শর্ট টার্ম থেকে আমরা করব, মিড টার্ম, লং টার্মগুলো পলিটিক্যাল সে তা করবে। কিন্তু আমি ওদের বলেছি, পছন্দ করি না অনেক পলিটিশিয়ান, যে আমরা যেগুলো করছি ব্যাংক সেক্টরে, আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাব, যে অ্যাটলিস্ট এইটার উপর দিয়ে আপনি হাঁটবেন। আমাদের ফুটপ্রিন্টটা মুছে দিয়ে আবার নতুন করে হাঁটবেন, যেটা পলিটিক্যাল গভর্নমেন্টের বেশি। আগে কী করেছে সব রেখে দাও, আমরা নতুন করে শুরু করবো। ডেড ওয়েট লস, সমস্ত ইনভেস্টমেন্টগুলো নষ্ট হয়। আমরা বলেছি, এক পলিটিশিয়ান বলেছেন, ঠিক আছে দেখি, আমরা না, আপনারা আমাদের ফুটপ্রিন্টটা অ্যাভয়েড করতে পারবেন না, কারণ আমরা যেটা করব জনগণের ভালোর জন্য, জনগণই আপনাদের চাপ দেবে। আমরা আমাদের কিছু করবো না, কারণ মানুষের উপর এটা ওনারা করেছিলেন। ওয়াই ডোন্ট ইউ কন্টিনিউ ইট? বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, কেবল রাজনৈতিক কারণেই ঢাকা সিটিকে দুই ভাগে বিভক্ত করেছিলেন শেখ হাসিনা। পুরনো ঢাকার মানুষের টাকায় উত্তর সিটি কর্পোরেশন সাজিয়ে দক্ষিণ সিটির মানুষের সাথে অবিচার করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, খুব অল্প বয়সে শেখ হাসিনাকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাদেক হোসেন খোকা। সব দলমতের মানুষের কাছে তুমুল জনপ্রিয় ছিলেন অবিভক্ত ঢাকার জননন্দিত মেয়র খোকা। বক্তারা বলেন, ঢাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন প্রয়াত মেয়র। জনকল্যাণে নেয়া সাদেক হোসেন খোকার কাজগুলো ঢাকাবাসী চিরদিন স্মরণে রাখবে বলেও উল্লেখ করেন তারা। অনুষ্ঠানে প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিগত সরকারের অনিয়ম দুর্নীতির কারণে বসবাসের অযোগ্য শহরে পরিণত হয়েছিল ঢাকা। বিএনপি ক্ষমতায় এলে স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথাও জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঢাকা মহানগরীতে বিভিন্ন ভূমিকার কারণে আমরা দেখেছি যে সেই সময় উদীয়মান একজন তরুণ এই সাদেক হোসেন খোকা তৎকালীন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে পরাজিত করে সেখান থেকে জয়লাভ করেছিল। সেটা সম্ভব হয়েছিল তার সেই গুণাবলীর জন্যই। এবং নির্বাচিত হওয়ার পরে আমার মনে হয় যে সুলতানপুর, কোতোয়ালি, গ্যান্ডারিয়া, বংশাল, এই এলাকার কোনো মানুষ বলতে পারবে না যে কোনো এলাকার কেউ মারা গিয়েছে সাদেক হোসেন খোকাকে জানাজায় পায় নাই। কোনো এলাকায় কোনো একটা সমস্যা হয়েছে, সেখানে সাদেক হোসেন খোকাকে পায় নাই। কোনো পরিবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, চিকিৎসার জন্য টাকা পয়সা নাই, সেখানে সাদেক হোসেন খোকাকে পায় নাই, এমন কোনো পরিবার কেউ বলতে পারবে না। আগামী দিনে একটি সুষ্ঠু সঠিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে যত ধরনের অন্যায়, অবিচার এবং
আপনাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এই স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে, সকল কিছুকে আমরা বিচারের আওতায় নিয়ে আসব এবং আপনাদের প্রতি যে সকল অন্যায় করা হয়ে থাকুক না কেন, কর্মচারী হিসেবে, কর্মকর্তা হিসেবে, সকল কিছুকে আমরা সেটিকে আবার সঠিকভাবে কারেকশন করে আপনাদের যথাযথ মর্যাদায়, যথাযোগ্য স্থানে আপনাদেরকে আসীন করা হবে। বৈধতার জন্য অন্তর্বর্তী সরকারের ইনডেমনিটি অধ্যাদেশের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়েছে, তাহলে কোন অপরাধ গোপন করতে এই পথে হাঁটছে সরকার? রাজনৈতিক দলের কারণেই ছাত্র জনতার অভ্যুত্থান সফল হয়েছে বলে জানিয়েছেন নেতারা। রিপোর্ট ফররুখ বাবুর। ছাত্র জনতা বিপ্লবের ১০০ দিন উপলক্ষে আয়োজিত সেমিনারে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ছাত্র, শিক্ষক, পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা বর্তমান সরকারের উদ্দেশ্য ও কর্মকাণ্ডে অসন্তুষ্ট। দেশ ও জনগণের কল্যাণে অন্তর্বর্তী সরকার কতটা ভূমিকা রাখবে তা নিয়েও সংশয় প্রকাশ করা হয় সেমিনারে। মুক্তিযুদ্ধের ইতিহাসে শেখ মুজিবকে এককভাবে নায়ক সাজানোর মতো ২০২৪-এর গণ অভ্যুত্থানে মাস্টার মাইন্ড শব্দ ব্যবহার করে ইতিহাস বিকৃতির চেষ্টা হচ্ছে, এমন অভিযোগ ছাত্র শিক্ষকদের। সংস্কারের কোনো তেমন ভিজিবিলিটি আমাদের সামনে নাই। সেমিনারে বিভিন্ন দলের নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর কারণেই ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে। কারফিউ ভেঙে সড়কে নামা মানুষগুলো দলীয় কর্মী বলেও জানান তারা। আন্দোলনে কি হয়েছে সেটা তো আমি জানি। এখন আমাকে যদি বলেন যে রাজনৈতিক দলগুলোর কোনো ভূমিকা নাই, তাহলে তো আসলে আমি অন্তত মানতে পারবো না। একটা ছোট আকারের সরকার, যাদের কোনো বিরাট রাজনৈতিক সংগঠন নাই, রাজনৈতিক দলগুলি তাদের সমর্থনের ভিত্তি, কিন্তু তারা এমনভাবে সরকারটা পরিচালনা করছেন যেখানে পলিটিক্যাল পার্টি যারা তার সমর্থনের ভিত্তি, তার সাথে তারা সম্পর্ক রক্ষা করছেন না। প্রফেসর ইউনূস তিনি প্রথম দিনে আমাদেরকে মনে করিয়ে দিলেন তিনি ছাত্রদের দ্বারা তিনি হচ্ছেন নিযুক্ত। বৃহত্তর জনসমাজ এমনকি রাজনৈতিক দলগুলো তাদেরকে তিনি একভাবে খারিজ করে দিলেন। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলছে, এমন অভিযোগ তুলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগের মতো এই সরকারের সমালোচনা করা যাচ্ছে না। কোনো জবাবদিহি নাই, ওই একই সমস্যা। আপনি কাউকে জিজ্ঞেস করতে পারবেন না, কেউ বলবে না। আর যিনি প্রধান উপদেষ্টা তাকে তো জিজ্ঞেস করা যায় না, সবসময় পাওয়া যায় না। অন্যান্য উপদেষ্টাদের ফোন করলে ওনারাও খুব বিজি, এখন তারাও ফোন ধরেন না, ফোন ব্যক্ত করেনি না। তারপরেও যদি কোনো সময় পাওয়া যায়, জিজ্ঞেস করলে তারা এরকম করে বলেন যে ওতে স্যাটিসফাইড হওয়ার কোনো জায়গা থাকে না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের বৈধতা ও কর্মকাণ্ড নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেজন্য অধ্যাদেশ জারির উদ্যোগ জনগণ ভালোভাবে মেনে নেবে না। তারা আইনের শক্তিতে আজকে সরকারের, তারা জনগণের শক্তিতে আজকে ক্ষমতায় রয়েছে। এবং ১০০ দিন এই প্রশ্ন যদি না উঠে থাকে যে এটা আইনসঙ্গত কি আইনসঙ্গত নয়, কেননা কেউ যুক্তিযুক্তভাবে প্রশ্ন তুলতে পারেনি, তাহলে আজকের সরকার কেন এই ইনডেমনিটি আইনের দিকে ধাবিত হচ্ছে? তাদের মনে এই ভয়টা কেন ঢুকলো যে তাদেরকে একটি ইনডেমনিটি অ্যাক্ট করে তাদের নিরাপত্তা বিধান করতে হবে? গণহত্যার অপরাধে আওয়ামী লীগ নামটি নিষিদ্ধের দাবি জানান বিভিন্ন দলের নেতারা। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসর মোস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশিরকে উপদেষ্টা নিয়োগ শহীদদের রক্তের সাথে বেইমানি এবং জুলাই বিপ্লবের স্পিরিট পরিপন্থী বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই দুজনকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের পাশাপাশি আগামীতে এমন কোনো ব্যক্তিকে নিয়োগ না দেওয়ার দাবি জানান তারা। দেশের সার্বিক বিষয়ে সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টারা ছাত্র প্রতিনিধিদের সাথে যোগাযোগ রক্ষা করতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন তারা। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাষ্ট্রযন্ত্রে অংশগ্রহণ নিশ্চিত করা সহ 12 দফা দাবি জানান তারা।
এ সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে 15% আরোপিত ভ্যাট প্রত্যাহার সহ সংবিধানের পুনর্লিখন ও সংস্কারের কথা বলেন ছাত্র প্রতিনিধিরা। সেটা আসলে সময়ের কারণেই হচ্ছে। মোস্তফা সরওয়ার ফারুকী এবং শেখ বশিরকে স্থান দেয়া হয়েছে, যা শহীদের রক্তের সাথে স্পষ্ট বেঈমানি ও গাদ্দারি এবং জুলাই বিপ্লবের স্পিরিট পরিপন্থী। জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে না এমন ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে হবে এবং আগামীতে এমন কোনো ব্যক্তিকে নিয়োগ দেয়া যাবে না। পরবর্তী সময় থেকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করতে হবে। রাষ্ট্রযন্ত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করতে হবে। বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়েই আগের মতোই বইমেলা আয়োজন হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাথে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর হয়েছে। আগামী 15 নভেম্বর সারা দেশে গ্রুপ থিয়েটারের প্রতিবাদ কর্মসূচিও স্থগিত করেছেন নেতারা। তবে নাট্যকর্মীদেরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান সংস্কৃতি উপদেষ্টা। জুলাই বিপ্লবের ন্যারেশন দাঁড় করানোই এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব বলেও মন্তব্য করেন মোস্তফা সরওয়ার ফারুকী। জানান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মেলবন্ধনের চিত্র তুলে ধরার পাশাপাশি পতিত স্বৈরাচার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কিভাবে গুম খুন দুর্নীতি করেছিল তাও তুলে ধরা হবে। বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। যে বাংলাদেশ বহু ধর্ম, বহু ভাষা, বহু জাতিগোষ্ঠী এক জায়গায় থাকে এবং আমাদের একটা সম্প্রীতির কথা বলে এবং আমাদের সম্পর্কে যে নানান উল্টাপাল্টা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বাইরে, সেই ন্যারেটিভগুলো স্ট্রংলি কাউন্টার করা এটা আমার কাজ। দ্বিতীয় একটা মেজর কাজ হচ্ছে গত 15 বছর মুক্তিযুদ্ধের চেতনার চাদরে ঢেকে কিভাবে দুঃশাসনকে জায়েজ করা হয়েছে, কিভাবে গুম খুনকে জায়েজ করা হয়েছে, ব্যাংক লুটকে জায়েজ করা হয়েছে। আপনি দেখেন এখন আর 10 কোটি টাকার কোনো খেলা নাই, দুর্নীতি সব 1000 কোটি থেকে শুরু হয়। সো এই গল্পগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। সংবাদ শেষ করছি ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। 4 উপদেষ্টাকে হাসপাতালে যেতে আলটিমেটাম। বৈঠক হতে পারে বৃহস্পতিবার, জানালেন হাসনাত আব্দুল্লাহ। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব সভ্যতা হুমকির মুখে। COP29 সম্মেলনে বলেছেন প্রধান উপদেষ্টা, দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ উৎপাদনের সুযোগ কাজে লাগানোর আহ্বান। সব সংস্কারে সরকারের হাত দেওয়ার দরকার নেই বলেছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকার শুধু স্বল্প ও মধ্যমেয়াদী সংস্কার করবে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দায়মুক্তি অধ্যাদেশ নিয়ে মঈন খানের প্রশ্ন। মোস্তফা সরওয়ার ফারুকী ও শেখ বশিরকে উপদেষ্টা করায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ক্ষোভ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।